থার্মোকেমিস্ট্রির আজকের ক্লাসের আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ল অফ থার্মোকেমিস্ট্রি। অর্থাৎ থার্মোকেমিস্ট্রি বেসিক্যালি দাঁড়িয়ে আছে দুটো সূত্রের উপর। তোমাদের ফার্স্ট ল, দিস ল অফ ল্যাভোইসিয়ার এন্ড ল্যাপলাস, and second law, this is called Hess's law of constant heat summation. তো ভীষণই গুরুত্বপূর্ণ দুটো ল। এই ল গুলো পড়ার পর আমরা থার্মোকেমিস্ট্রির এই পার্টিকুলার টপিকের বাকি অংশগুলোতে পড়ব কি বিভিন্ন ধরনের রিয়াকশনের ক্ষেত্রে যে হিটের এক্সচেঞ্জ করছে তাদের নাম এবং স্পেসিফিক তাদের ওই রিয়াকশনগুলোতে হিটগুলোকে আমাদের ক্যালকুলেট করব বা এনথালপিটাকে চেঞ্জটাকে ক্যালকুলেট করতে শিখব। তো চলো আমরা প্রথমে সূত্র দুটোকে দেখে নিই যে ল অফ ল্যাভোইসিয়ার এন্ড ল্যাপলাসের সূত্রতে কি বলা হচ্ছে। ল অফ ল্যাভোইসিয়ার এবং ল্যাপলাসের সূত্রে বলা হচ্ছে যে যদি কোনো একটা রিঅ্যাকশন দ্যাট ইজ এ প্লাস বি এটা বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করে, এই বিক্রিয়ায় যদি ডেল এইচ এর পরিবর্তন দ্যাট ইজ ডেল এইচ সমান যদি প্লাস এক্স কিলোজুল হয়, ল্যাভোইসিয়ার এবং ল্যাপলাসের সূত্র বলছে যদি রিভার্স রিঅ্যাকশনটাকে আমরা কনসিডার করি দ্যাট ইজ সি প্লাস ডি যেটা এ প্লাস বি তে রূপান্তরিত হতে যদি হয়, তাহলে এই বিক্রিয়ায় ডেল এইচটা হবে, ডেল এইচ এর মানটা নিউমেরিক্যাল ভ্যালুটা সেম থাকবে, শুধুমাত্র সাইনটা উল্টে যাবে দ্যাট ইজ মাইনাস এক্স কিলোজুল। অর্থাৎ ল অফ ল্যাভোইসিয়ার এবং ল্যাপলাসের সূত্রের বিষয়বস্তু এটা, যে কোনো বিক্রিয়া যদি ফরওয়ার্ড ডিরেকশনে সংঘটিত হয় তাহলে সেই বিক্রিয়া যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ করবে, যদি বিক্রিয়াটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে হয় তাহলে সমপরিমাণ হিট কি ঘটবে, ফরওয়ার্ড বিক্রিয়াতে যদি হিটের উদ্ভব ঘটে, হিট তৈরি হয়, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে ঠিক সমপরিমাণ হিটের শোষণ ঘটবে। ক্লিয়ার? তো দিস ইজ দ্য ল অফ ল্যাভোইসিয়ার এন্ড ল্যাপলাস। ভীষণই সিম্পল একটা সূত্র। এই সূত্রের গুরুত্বপূর্ণ যে দিকটা সেটা হচ্ছে এই সূত্রের দ্বারা আমরা আমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে বিভিন্ন রিঅ্যাকশনকে চাইলে ঘুরিয়ে লিখতে পারি, রিভার্স ডাইরেকশনে রিঅ্যাকশনটাকে লিখতে পারি। লেখার সাথে সাথে আমাকে মনে রাখতে হবে ডেল এইচ ভ্যালুটার সাইনটাকে শুধুমাত্র চেঞ্জ করতে হবে। তো অ্যাপ্লিকেশনের পার্ট অর্থাৎ ল অফ ল্যাভোইসিয়ার এবং ল্যাপলাসের সূত্রের অ্যাপ্লিকেশনের জায়গাটা হচ্ছে জাস্ট এটা। অর্থাৎ আমরা এরপর বিভিন্ন ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে যে ডেল এইচ ভ্যালুগুলো ক্যালকুলেট করতে যাব, সেই ডেল এইচ ভ্যালু ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যদি চাই তাহলে যে কোনো রিঅ্যাকশনকে রিভার্স ডাইরেকশনে লিখতেই পারি। লেখার সাথে সাথে আমাকে ডেল এইচ এর ভ্যালুটার মান সেম রেখে সাইনটাকে চেঞ্জ করতে হবে। এই স্বাধীনতাটা আমরা ল অফ ল্যাভোইসিয়ার এবং ল্যাপলাসের সূত্রের দ্বারা পেতে পারি। ক্লিয়ার? তো চলে আসবো হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশনে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যদি কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ যদি একই হয় এবং এই রিঅ্যাকশনটা যদি ভিন্ন ভিন্ন পাথওয়েতে ঘটেও থাকে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে টোটাল হিট এক্সচেঞ্জের মান একই রকম হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়া যেখানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ ফিক্সড, সেই বিক্রিয়াটা সিঙ্গেল স্টেপে ঘটতে পারে, বিক্রিয়াটা মাল্টিপল স্টেপের থ্রু দিয়ে ঘটতে পারে। যদি বিক্রিয়াটা সিঙ্গেল স্টেপে ঘটে, ওই সিঙ্গেল স্টেপ বিক্রিয়াতে যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটবে, বিক্রিয়াটা যদি একাধিক স্টেপের মধ্য দিয়ে ঘটে যায় তাহলে একাধিক স্টেপের প্রতিটা স্টেপে যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটবে তার সমষ্টির সাথে ওই সিঙ্গেল স্টেপের বিক্রিয়ায় হিট এক্সচেঞ্জের মানটা সেম হবে। তো এটা এক্সাম্পল দিলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো আমি বলতে চাইছি আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে চাইছি। আমরা যদি কার্বন ডাইঅক্সাইডকে তৈরি করতে চাই তাহলে কার্বন ডাইঅক্সাইড আমরা এইভাবে বানাতে পারি। ধরো সি প্লাস হাফ O2 দ্যাট ইজ CO2, সরি সি প্লাস O2 CO2। আচ্ছা, এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান
মাইনাস এক্স কিলোজুল বা এক্স কিলোজুল। বলা হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে আমি সরাসরি কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি করতে পারি, এই বিক্রিয়া ΔH এর ভ্যালুটা এটা। কিন্তু কার্বন ডাই অক্সাইডকে এর বাইরে তো আমি এভাবেও করতে পারি, দ্যাট ইজ সি প্লাস হাফ O2, দ্যাট ইজ CO। এই CO এর সাথে কার্বন মনোক্সাইডের সাথে ফার্দার হাফ O2 কে যদি বিক্রিয়া ঘটাই, দ্যাট ইজ কল্ড CO2। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইডকে আমি এই দুটো বিক্রিয়ার দ্বারা বানাতে পারি, দ্যাট ইজ এখানে যদি কার্বন মনোক্সাইড কেটে গেল হাফ O2 O2 তে পড়ে তো সি প্লাস O2, দ্যাট ইজ CO2। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইড আমি তৈরি করতে চাইছি, এই তৈরিটা আমি একটা স্টেপে এই বিক্রিয়া দ্বারা করতে পারি, দুটো স্টেপের সমন্বয়ে আমি করতে পারি, ফাইনালি কিন্তু রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট সেম। এবার যখন এই দুটো স্টেপের সমন্বয় করছি, এই বিক্রিয়ার ΔH ভ্যালুটা যদি y কিলোজুল হয় আর এর ΔH ভ্যালুটা যদি z কিলোজুল হয়, তাহলে এই বিক্রিয়াটা এই দুটো বিক্রিয়ার সমষ্টি। আমি যদি দুটো বিক্রিয়াকে যোগ করি তাহলে ফাইনালি আমরা এইটাতে আসতে পারবো। তাহলে এই বিক্রিয়ার ΔHটা কত? ΔHটা হচ্ছে দেখো এটা যোগফল y প্লাস z কিলোজুল, y প্লাস z কিলোজুল। এবার হেসেস ল এর বক্তব্য ঠিক এই জায়গাতে, যে হেসেস ল বলছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ যদি আমার একই হয়, দ্যাট মিনস এই বিক্রিয়া দেখো কার্বন অক্সিজেন বিক্রিয়ক পদার্থ, কার্বন ডাই অক্সাইড বিক্রিয়াজাত পদার্থ, এখানেও কার্বন অক্সিজেন বিক্রিয়ক পদার্থ, কার্বন ডাই অক্সাইড বিক্রিয়াজাত পদার্থ যদি সেম হয়ে থাকে, তাহলে বিক্রিয়াটা কিভাবে ঘটেছে, কতগুলো স্টেপের বিনিময়ে ঘটেছে, এখানে দুটো স্টেপের বিনিময়ে ঘটে আলটিমেটলি এটা হয়েছে, সেটা যাই হোক সেটা এই স্টেপে ΔH এর সাথে সমান হবে, কারণ যেহেতু উভয় ক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থ সেম। তাহলে হেসেস সূত্রকে যদি আমি এর উপর অ্যাপ্লাই করি এই কার্বন ডাই অক্সাইড ফরমেশনের উপরে, এই কার্বন ডাই অক্সাইড ফরমেশন করছি আমরা সিঙ্গেল স্টেপে এতে, যেখানে ΔH এর ভ্যালুটা হচ্ছে x কিলোজুল, আর এই দুটো স্টেপের থ্রু দিয়ে ফাইনালি এটাতে আসছি, যেখানে ΔH এর ভ্যালুটা কি? ΔH এর ভ্যালুটা হচ্ছে y প্লাস z কিলোজুল। হেসেস সূত্র বলছে এই দুটোর ভ্যালু সেম হতে হবে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু y প্লাস z। ক্লিয়ার? তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা ল যে হেসেস ল। তার মানে এই লটাকে শুধুমাত্র এইভাবে ল হিসেবে দেখলে হবে না, এর অ্যাপ্লিকেশনের জায়গাটাতে আমাদের পৌঁছাতে হবে। তাহলে হেসেস ল এর অ্যাপ্লিকেশনের জায়গাটা ঠিক কোথায়? হেসেস ল এর অ্যাপ্লিকেশনের জায়গা হচ্ছে আমরা যদি চাই যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে 4-5টা স্টেপের থ্রু দিয়ে নিয়ে আসতে পারি, 4টে 5টা 3টে 2টো যতগুলো স্টেপের থ্রু দিয়ে যেতে পারা যায় না কেন, আমরা যদি ফাইনালি সেই রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টে আসতে পারি, তাহলে তার ΔH ভ্যালুটাকে আমরা খুব সহজে ক্যালকুলেট করে ফেলতে পারবো। কি না, এই সমস্ত স্টেপগুলোর ΔH ভ্যালুগুলোকে কাউন্ট করে। ক্লিয়ার? তোমরা দেখো আমরা হেসেস লটাকে কাজে লাগিয়ে বাস্তবে বিভিন্ন রিঅ্যাকশনের ΔH ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে পারি। আমার সরাসরি একটা পার্টিকুলার রিঅ্যাকশনের ΔH ভ্যালুর প্রয়োজন, কিন্তু আমার সেটা জানা নেই, কিন্তু আমার জানা আছে কি 2-3টে রিঅ্যাকশনের ΔH এর ভ্যালুটা আমার জানা আছে। তাহলে আমি যদি ওই রিঅ্যাকশনগুলো থেকে যদি কোনোভাবে ওই রিঅ্যাকশনটাতে পৌঁছাতে পারি, তাহলে আমরা ওই রিঅ্যাকশনগুলোর ΔH ভ্যালুগুলোর দ্বারা ফাইনালি ওই পার্টিকুলার রিঅ্যাকশনের ΔH ভ্যালুটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। ক্লিয়ার? তো এটা হচ্ছে হেসেস ল এর অ্যাপ্লিকেশনের জায়গা। আমরা ঠিক এই অ্যাঙ্গেল থেকে হেসেস লকে দেখব নেক্সট নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য। ক্লিয়ার? তো দিস ইজ দ্য ল অফ থার্মোকেমিস্ট্রি। এটা গেল আমার থার্মোকেমিস্ট্রি যে দুটো ল। এই সূত্রের উপর দেখো দাঁড়িয়ে আছে কি, এই সূত্রের উপর নেক্সট থার্মোকেমিস্ট্রিটা শুধুমাত্রই বিভিন্ন ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে কি না যে এনথালপির পরিবর্তন, সেগুলোকে আমরা সেই রিঅ্যাকশনগুলোর সাথে পরিচিত হব এবং ওই রিঅ্যাকশনের এনথালপির পরিবর্তনগুলোকে আমরা ক্যালকুলেট করব। তো ফার্স্ট রিঅ্যাকশন হচ্ছে ফরমেশন
ফরমেশন রিঅ্যাকশন, এবং দিস ফরমেশন বিক্রিয়াতে যে হিটের এক্সচেঞ্জ ঘটে, ফরমেশন বিক্রিয়া মানে কোনো গঠন বিক্রিয়া, যে বিক্রিয়ার দ্বারা আমরা কোনো কিছুকে ফর্ম করতে পারি, কোনো কম্পাউন্ডকে ফর্ম করতে পারি, দিস রিঅ্যাকশন ইজ কল্ড ফরমেশন রিঅ্যাকশন। এবং এই ধরনের ফরমেশন রিঅ্যাকশনে যে হিটের এক্সচেঞ্জ ঘটবে, দিস ইজ কল্ড হিট অফ ফরমেশন। হিট অফ ফরমেশন ভেরি ইম্পর্টেন্ট, ভীষণই গুরুত্বপূর্ণ হিট অফ ফরমেশন। তো ফরমেশন রিঅ্যাকশন এবং হিট অফ ফরমেশনের জায়গাটা ভীষণ ক্লিয়ার তোমাকে করতে হবে। কি না, হিট অফ ফরমেশন বলতে আমরা কি বুঝি, বা ফরমেশন রিঅ্যাকশন বলতে কি বোঝায়, সেটাকে আমাকে আগে ক্লিয়ার করতে হবে। ধরো আমি যদি বলি ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড, ক্লিয়ার, কার্বন ডাইঅক্সাইডের ফরমেশন। তো কার্বন ডাইঅক্সাইডকে আমি সি এর সাথে ½ O2 বিক্রিয়া করে তৈরি করতে পারি, দ্যাট ইজ CO2। সরি, সি এর সাথে O2 বিক্রিয়া ঘটিয়ে আমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারি CO2। CO সাথে ½ O2 বিক্রিয়া ঘটিয়েও তো আমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারি। তাহলে আমাকে প্রথমে হিট অফ ফরমেশন, অর্থাৎ আমরা এই স্পেসিফিক টপিকে দেখতে চাইছি যে কোনো ফরমেশন বিক্রিয়াতে তৈরি হওয়া হিট, তার পরিমাণটা ঠিক কতটা, বা এনথালপির পরিবর্তনটা ঠিক এক্সাক্ট কতটা। তো সেটা যদি আমার আলোচ্য বিষয় হয়ে থাকে, তাহলে ফরমেশন রিঅ্যাকশনটাকে আমাকে আগে ক্লিয়ার করতে হবে যে হোয়াট ইজ দ্য ফরমেশন রিঅ্যাকশন। ফরমেশন রিঅ্যাকশন বলতে আমি কি বুঝি, তবে তো সেই রিঅ্যাকশনের হিট অফ ফরমেশন আমার কাছে পরিষ্কার হবে। তো ফরমেশন রিঅ্যাকশনের ডেফিনেশনে পরিষ্কার বলা আছে যে তাহলে এটা আমার কার্বন ডাইঅক্সাইডের ফরমেশন, এটা কার্বন ডাইঅক্সাইডের ফরমেশন। তো বিক্রিয়া অনুযায়ী আমি যদি দেখি আপাততভাবে আমার দুটোই ফরমেশন রিঅ্যাকশন মনে হতে পারে, কিন্তু বাস্তবে সেটা নয়। ফরমেশন রিঅ্যাকশনের কনসেপ্টে পরিষ্কার বলা আছে, বা সংজ্ঞাতে পরিষ্কার বলা আছে যে 1 মোল পরিমাণ, অবশ্যই কেন 1 মোল পরিমাণ আমরা বলেছি, যেহেতু এনথালপি ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি, সেই জন্য আমরা যত বেশি মোল ফর্ম করব হিটের এক্সচেঞ্জ তত ভিন্ন ভিন্ন হবে। সেই জন্য আমরা ওখানে ফরমেশনের মোল সংখ্যাটাকে 1 মোল করে দিয়েছি। 1 মোল পরিমাণ যে কোনো কম্পাউন্ডকে যদি আমাকে ফর্ম করতে হয়, কোথা থেকে ফর্ম করব সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। 1 মোল পরিমাণ যে কোনো কম্পাউন্ডকে ফর্ম করব, ওই কম্পাউন্ডের ভিতরে থাকা যে এলিমেন্টগুলো রয়েছে, যে উপাদানগুলো রয়েছে, প্রকৃতিতে তাদের সব থেকে স্টেবল রূপ থেকে, সব থেকে স্থায়ী রূপ থেকে যদি আমি তাদেরকে তৈরি করতে চাই, তবে সেই বিক্রিয়াটাকে আমি ফরমেশন রিঅ্যাকশন বলবো। দ্যাট মিনস আমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি, কার্বন ডাইঅক্সাইডের এলিমেন্ট হিসেবে কি রয়েছে, কার্বন অ্যান্ড অক্সিজেন। ফরমেশন রিঅ্যাকশনে পরিষ্কার এটা বলা হলো যে যে কম্পাউন্ডটাকে ফর্ম করতে চাইছি সেই কম্পাউন্ডের মধ্যে থাকা উপাদানগুলো, দ্যাট ইজ কার্বন এবং অক্সিজেন, একে দেখতে হবে অ্যাট ফার্স্ট তোমাকে, এবং খুঁজতে হবে যে প্রকৃতিতে এই এলিমেন্টগুলোর সব থেকে স্থায়ী রূপটা কি, স্টেবল ফর্মটা কি। সেই স্টেবল ফর্ম থেকে 1 মোল পরিমাণ ওই পার্টিকুলার কম্পাউন্ডটাকে ফর্ম করতে হবে, তবে সেই রিঅ্যাকশনটাকে আমি একটা ফরমেশন রিঅ্যাকশন বলবো, এবং ওই রিঅ্যাকশনে তৈরি হওয়া হিটটাকে আমরা হিট অফ ফরমেশন বলতে পারি। এবার দেখো, কার্বন প্রকৃতিতে এবং অক্সিজেন প্রকৃতিতে সব থেকে স্টেবল আকারে কোথা থেকে থাকে, কার্বনের বিভিন্ন রূপভেদের আকারে থাকে, আমরা দেখেছি হিরো, গ্রাফাইট, এবং সব থেকে স্টেবল রূপ, সব থেকে স্থায়ী রূপ হচ্ছে তার গ্রাফাইট। তাহলে কার্বনকে আমাকে নিতে হবে গ্রাফাইটের ফর্মে থাকা, প্রকৃতিতে থাকা গ্রাফাইটের ফর্মে থাকা কার্বন, অ্যান্ড অক্সিজেন, অক্সিজেনের এলিমেন্ট হিসাবে যে অক্সিজেনটা এখানে রয়েছে তার প্রকৃতিতে সব থেকে স্থায়ী রূপ কি, দ্যাট ইজ অক্সিজেন গ্যাস। অর্থাৎ প্রকৃতিতে অক্সিজেন গ্যাস, যেটাই অক্সিজেনের এই এলিমেন্ট হিসাবে থাকা অক্সিজেনের স্টেবল সোর্স, সেই অক্সিজেন গ্যাসের সাথে কার্বন হিসাবে থাকা গ্রাফাইট, অর্থাৎ সি গ্রাফাইট প্লাস অক্সিজেন গ্যাস, এদের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমার যদি তৈরি করতে হয়, তবে দিস রিঅ্যাকশন ইজ কল্ড দ্য প্রপার ফরমেশন রিঅ্যাকশন অফ কার্বন ডাইঅক্সাইড।
দিস ইজ নট দ্য ফরমেশন রিয়াকশন অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ফরমেশন রিয়াকশন আমি এটাকে বলতেই পারি না। বলতে পারি না বলেই এই রিয়াকশনের হিট অফ রিয়াকশনটাকে আমরা হিট অফ ফরমেশন বলতে পারবো না। তো দিস ইজ দ্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমাকে ফরমেশন রিয়াকশনটা শুধু জানলে চলবে না, এই রিয়াকশনটাকে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমের ক্ষেত্রে। তাহলে আমি বললাম কি না, যে কোনো কম্পাউন্ডকে 1 মোল পরিমাণ ফর্ম করতে হলে প্রকৃতিতে তাদের সব থেকে স্টেবল ফর্ম বা সব থেকে সুস্থির যে ফর্ম, সেই ফর্মগুলো থেকে তো তাকে যদি 1 মোল পরিমাণ আমরা ফর্ম করি, তাহলে ওই পার্টিকুলার বিক্রিয়াতে যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটবে, দিস টাইপস অফ হিট ইজ কল্ড দ্য হিট অফ ফরমেশন অফ দ্যাট রিয়াকশন। এখানে বারবার যে 1 মোল পরিমাণই আমাকে এখানে ফর্ম করবে, আমি এখানে 2, 3, 5 যদি করি, তাহলে সেই প্রত্যেকটা রিয়াকশনের হিট অফ ফরমেশন ডবল, ট্রিপল এন্ড 5 টাইমস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা 1 মোলকে ইউজ করব। ক্লিয়ার? এইবার দেখো, এই হিট অফ ফরমেশনের ক্ষেত্রে আমরা যেটা বললাম, প্রকৃতিতে সব থেকে স্টেবল লুপ হিসাবে যারা রয়েছে তাদের থেকেই আমাকে ওকে বানাতে হবে। এবার এখান থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট লুকিয়ে আছে। তাহলে প্রকৃতিতে যে সমস্ত এলিমেন্টের সব থেকে স্টেবল লুপ যেগুলো রয়েছে, তাদের ফরমেশনটা কি? ধরো আমি যদি বলি যে কার্বন, গ্রাফাইটের হিট অফ ফরমেশনটা কত? গ্রাফাইট যেটা কার্বনের সব থেকে স্টেবল ফর্ম, সে প্রকৃতিতে এক্সিস্ট করে, তাকে নতুন করে ফর্ম করার মতো কিছু নেই, তাকে আমরা নতুন করে ফর্ম করতে পারবো না। এইভাবে কোনো বিক্রিয়া দ্বারা নতুন করে আমরা ফর্ম করব না। সেই কারণে, বা অক্সিজেনের প্রকৃতিতে স্টেবল সোর্সটা কি? অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস অলরেডি এক্সিস্ট করে আমাদের প্রকৃতিতে, সেই জন্য অক্সিজেনকে তো আমাকে নতুন করে ফর্ম করতে হয় না। গ্রাফাইটকে আমাকে নতুন করে ফর্ম করতে হয় না। আমি যদি বলি প্রকৃতিতে তোমার ক্লোরিনের সোর্সটা কি? Cl2 গ্যাস। এক্ষেত্রে একটা মানে খুব গুরুত্বপূর্ণ নোট তোমাকে এখান থেকে করে রাখতে হবে। কখনো কখনো ইনডাইরেক্টলি এগুলো আমাদের বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমে কাজে লাগবে। সেটা হচ্ছে, প্রকৃতিতে যে সমস্ত স্টেবল ফর্মগুলো এক্সিস্ট করে, যদি কখনো তাদের হিট অফ ফরমেশনটার প্রয়োজন হয়ে পড়ে জানার, তখন তার হিট অফ ফরমেশন ইজ কল্ড 0। ক্লিয়ার? অর্থাৎ এদের হিট অফ ফরমেশনের মানগুলো হচ্ছে 0। অর্থাৎ প্রকৃতিতে অক্সিজেনের হিট অফ ফরমেশন 0, প্রকৃতিতে গ্রাফাইটের হিট অফ ফরমেশনের মান 0। এটাকে আমাকে এখান থেকে নোট করে রাখতে হবে। ক্লিয়ার? তো চলো আমরা চলে যাচ্ছি এবারে হিট অফ ফরমেশনের অ্যাপ্লিকেশনে। ধরো এই হিট অফ ফরমেশনের গুরুত্বপূর্ণ যে দিকটা, সেটা হচ্ছে বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি না, যখনই কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ডের হিট অফ ফরমেশন বলে দিলেই ইনডাইরেক্টলি ওই পার্টিকুলার রিয়াকশনটাকে আমাকে নিজেকে তৈরি করতে হবে, করে আমি ওই নিউমেরিক্যাল প্রবলেম তবে সলভ করার জায়গায় যেতে পারবো। সাপোজ আমাকে বললো যে ইথেনের হিট অফ ফরমেশন হচ্ছে x কিলোজুল। দ্যাট মিনস আমাকে ইথেনের হিট অফ ফরমেশনটা যদি বলে দেয় C2H6 এর, তো এইগুলো বলে দিয়ে ইনডাইরেক্টলি তোমাকে ইকুয়েশনটাই বলে দেওয়া হলো। অর্থাৎ ইথেনের হিট অফ ফরমেশন বলার অর্থ, 1 মোল ইথেনকে তার করসপন্ডিং যে এলিমেন্টগুলো রয়েছে প্রকৃতিতে তার স্টেবল ফর্ম থেকে যদি বানাতে হয়, তাহলে ওই পার্টিকুলার রিয়াকশনে যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটবে, দিস ইজ দ্য হিট অফ ফরমেশন অফ দ্যাট কম্পাউন্ড। তাহলে এক্ষেত্রে এই সমীকরণগুলো বানানোর ক্ষেত্রে আমার কিভাবে আমি সেটা করতে পারি? যখনই আমাকে ইথেনের হিট অফ ফরমেশন বললো, তাহলে আমার এই পার্টিকুলার বিক্রিয়াতে আমাকে 1 মোল ইথেন তৈরি করতে হচ্ছে, C2H6। রিয়াকশনের ডান দিকে 1 মোল ইথেন থাকলো। এইবার আমাকে দেখতে হবে যে ইথেনের উপাদান কি? কার্বন এন্ড হাইড্রোজেন। এবার আমাকে হিট অফ ফরমেশন বলে দিয়েছে, মানে আমাকে এটা বলে দেওয়া হয়েছে ইথেনকে তুমি প্রকৃতিতে থাকা তাদের ওই এলিমেন্টগুলো স্টেবল ফর্ম থেকেই তুমি বানাচ্ছ। তার মানে আমরা অলরেডি জেনেছি যে কার্বনের প্রকৃতিতে স্টেবল ফর্ম হচ্ছে দ্যাট ইজ গ্রাফাইট,
গ্রাফাইট। হাইড্রোজেনের প্রকৃতিতে স্টেবল ফর্মটা কি? হাইড্রোজেনের প্রকৃতিতে স্টেবল ফর্ম হচ্ছে হাইড্রোজেন গ্যাস, দ্যাট ইজ H2 গ্যাস, হাইড্রোজেন গ্যাস। এদেরকে থেকেই আমাকে এটা বানাতে হবে। এবং হিট অফ ফরমেশন যখনই বলছি তখন 1 মোল পরিমাণকেই বানাতে হবে, এবং 1 মোল পরিমাণ বানাতে গেলে এইদের এই স্টেবল ফর্মের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুকে নিয়েই 1 মোলকে বানাতে হবে। এবং ওই পার্টিকুলার বিক্রিয়া ডেল এইচ এর যে ভ্যালু, দিস ইজ কল্ড ডেল এইচ মাইনাস এক্স কিলোজুল। তাহলে আমরা এইভাবে ইকুয়েশনটাকে তৈরি করব, এবং তৈরি করার পর যেহেতু আমাকে দেখতে হবে ডান দিকে C2H6 রয়েছে, এলিমেন্টগুলোকে তোমাকে ব্যালেন্স করে নিতে হবে। এলিমেন্টগুলো ব্যালেন্স করার ক্ষেত্রে আমাকে এটা মাথায় রাখতে হবে, আমরা কখনোই ডান দিকে যদি হাত দিতে পারি না, কারণ হিট অফ ফরমেশনে 1 মোলই C2H6 সময় তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে করতে পারবো কি না, বাঁ দিকে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে নিয়ে মানে তাদের অ্যাটমগুলোকে আমাকে ব্যালেন্স করতে হবে। প্রয়োজন অনুযায়ী আমি কোনো ফ্র্যাকশন দিয়েও সেটাকে ব্যালেন্স করতে পারি, কোনো ভগ্নাংশকে ইউজ করেও আমাকে ব্যালেন্স করতে হতে পারে, কারণ যেহেতু এদিকে এটাকে চেঞ্জ করার কোনো অপশন নেই। এবং ফরমেশন রিঅ্যাকশনে এটা পরিষ্কার বলা হয়েছে যে 1 মোল পরিমাণকেই তোমায় ফর্ম করতে হবে, এবং 1 মোল পরিমাণ বানাতে গেলে ওই উপাদানগুলোর যতটুকু প্রয়োজন ততটুকুকে নিয়েই বানাতে হবে। তার মানে এই পার্টিকুলার বিক্রিয়া দেখো, কার্বন আছে ডান দিকে 2টো, তাহলে আমাকে এখানে ডান দিকে 2টো কার্বন দিতে হবে। হাইড্রোজেন আছে 6টা, তার জন্য 2টো, তার মানে যদি 3, this reaction is called the heat of formation reaction of C2H6. ক্লিয়ার? যদি আমাকে বলে বেনজিনের হিট অফ ফরমেশন, দ্যাট ইজ বেনজিন C6H6, তাহলে আমাকে বলেছে 1 মোল বেনজিনকে বানাতে। কোথা থেকে? গ্রাফাইট, কার্বন এবং হাইড্রোজেন, গ্রাফাইট এবং হাইড্রোজেন থেকে, দ্যাট ইজ সি গ্যাস। এবার আমি এদিকটাকে ব্যালেন্স করে দেবো। কার্বন কটা আছে এখানে? 6টা, 6, হাইড্রোজেন 6টা, 3টে। ক্লিয়ার? তো এইভাবে আমরা বিভিন্ন ফরমেশন রিঅ্যাকশনগুলোর ইকুয়েশনগুলোকে বানাতে হবে, আমাকে দেখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাকে কার্বন হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে এই ফরমেশন রিঅ্যাকশনটার প্রয়োজন পড়বে, সেটাকে আমাকে প্রয়োজন মতো বানিয়ে নিতে হবে। ওকে, এরপর আমরা চলে আসছি হিট অফ কম্বাসন। That is the heat of combustion. তাহলে আমরা দেখতে পাবো কম্বাসন মানে দহন। দহন বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? দহন বিক্রিয়া বলতে বোঝায় যে বিক্রিয়াতে কোনো কিছুকে পোড়ানো হয়। পোড়ানো মিন্স বাতাসের অক্সিজেনে আমাদের যে কোনো বস্তুকে যদি পোড়ানো হয় সেই বিক্রিয়াগুলোকে আমাকে দহন বিক্রিয়া বলা হয়। বেসিক্যালি এখানে আমাদের কাকে দহন করতে হবে না, কোনো হাইড্রোকার্বনকে দহন করতে হবে, কার্বন হাইড্রোজেন কোনো কম্পাউন্ডকে দহন করতে হবে। তার মানে হোয়াট ইজ, তার মানে আমার ফরমেশন রিঅ্যাকশনের মতো দহন বিক্রিয়া বলতে এক্স্যাক্ট কি বোঝায় সেটাকে আমাকে দেখতে হবে। তার মানে যে কোনো কম্পাউন্ডকে যদি আমি বাতাসের অক্সিজেনে পোড়াই তাহলে সেই বিক্রিয়া যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ করবে সেই হিটটাকে আমরা দহন বিক্রিয়া বলতে পারি। ক্লিয়ার? তো যদি সেটা হয় তাহলে এক্ষেত্রে দেখো এই পার্টিকুলার দহন বিক্রিয়ায় ডেফিনেশনে কি বলা আছে? ডেফিনেশন এটাই বলা আছে যে 1 মোল পরিমাণ যে কোনো কম্পাউন্ডকে বাতাসের অতিরিক্ত অক্সিজেনের প্রেজেন্সে যদি আমরা নিয়ে বিক্রিয়া ঘটাই বা পোড়াই তাহলে ওই পার্টিকুলার বিক্রিয়াতে যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ ঘটবে সেই পরিমাণ হিটকে আমরা বলবো হিট অফ কম্বাসন বা দহন তাপ। দ্যাট মিনস, তার মানে এটা কি বোঝানো হলো না, দহন তাপ বলতে বোঝানো হলো যে কোনো কম্পাউন্ডের 1 মোল, আমি যদি বলি CH4 এর দহন তাপ, CH4 এর দহন তাপ বলতে বোঝায় যে এই ধরনের কম্পাউন্ড মানে দহন বিক্রিয়া ইন জেনারেলি CH4 এর সাথে অক্সিজেনের বিক্রিয়া। এই অক্সিজেনের বিক্রিয়ায় যদি আমি উপাদান হিসাবে এরকম হাইড্রোকার্বনকে নিই, অর্থাৎ কার্বন হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ড নিই, এই বিক্রিয়ায় তৈরি হয় কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস H2O লিকুইড।
তার মানে দহন বিক্রিয়া আমার কাছে ভীষণ সিম্পল একটা বিক্রিয়া, যেখানে সাধারণত তোমাকে দহন করতে দেবে এই ধরনের কার্বন হাইড্রোজেন কম্পাউন্ডের বা হাইড্রোকার্বনকে। এক্সাক্ট দহন বিক্রিয়া মানে এই হাইড্রোকার্বনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড জল তৈরি করা। তার মানে এনি কম্বাসন রিঅ্যাকশনের প্রোডাক্ট আমার কাছে ফিক্সড, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড H2O। ক্লিয়ার? তো রিঅ্যাকশনের ডান দিক আমার এক্ষেত্রে ফিক্সড হয়ে গেল। বাঁ দিকে কি, যাকে দহন করতে দেবে তার 1 মোল পরিমাণকে দহন করতে হবে, নট 2 3 4 5 মোল, তার 1 মোল পরিমাণকেই দহন করতে হবে। এবং একে দহন করানোর জন্য যতটা অক্সিজেনের প্রয়োজন হবে, এই কমপ্লিট কম্বাসন মানে একে পুরোপুরি দহনের জন্য যতটা অক্সিজেনের প্রয়োজন হবে ততটা অক্সিজেনের প্রেজেন্সে তোমাকে একে পোড়াতে হবে। তাহলে দেখো এই CH4 এ কতটা অক্সিজেনের প্রয়োজন হবে? এই CH4 থেকে তোমাকে যদি CO2 আর H2 তৈরি করতে হয়, তাহলে আমি এই বিক্রিয়াতে ব্যালেন্সের ক্ষেত্রে বাঁ দিকে হাত দিতে পারলাম না, কারণ দহন বিক্রিয়াতে দহনটাকে মেজার করা হবে 1 মোলের রেসপেক্টে। তাহলে আমি বাকিগুলো দ্বারা ব্যালেন্স করতে পারি, এবং এখানেও আমাকে ফ্র্যাকশন ইউজ করেও ব্যালেন্স করতে হতে পারে। তার মানে দেখো এখানে আমরা যদি এবার বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে চাই, তাহলে কি হবে, ডান দিকে কার্বন আছে একটা, ঠিক আছে, হাইড্রোজেন কটা আছে, এদিকে আছে 4টে, হাইড্রোজেন এদিকে আছে 2টো। তার মানে প্রথমে আমরা ব্যালেন্স করব কার্বন হাইড্রোজেনকে, সর্বশেষে পড়ে থাকবে অক্সিজেনটাকে আমরা শেষে ব্যালেন্স করব। দেখো কার্বন হাইড্রোজেন আমার বোথ সাইডে ব্যালেন্স হয়েছে, এখানে একটা কার্বন 4টে হাইড্রোজেন, এদিকেও তাই। এবার এইদিকে অক্সিজেন অ্যাটমের সংখ্যা কত, 2টো আর 2টো, 4টে। এখানে কটা রয়েছে, 2টো, দ্যাট ইজ 2, 2 2 4টে, দ্যাট ইজ 2টো 2টো 4টে। দিস রিঅ্যাকশন ইজ দ্য হিট অফ কম্বাসন রিঅ্যাকশন কে ইন্ডিকেট করে। CH4 এর হিট অফ কম্বাসন রিঅ্যাকশন বলতে আমি এই রিঅ্যাকশনটাকে বুঝবো। ঠিক একই রকম ভাবে তোমাকে যদি বলে বেনজিনের দহন বিক্রিয়া, দ্যাট ইজ C6H6, সেটা বলতে কি বোঝানো হবে, ডান দিকে দেখো এই বিক্রিয়ার ডান দিকে এখানেও তৈরি হবে কি, কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O। এনি দহন বিক্রিয়া ডান দিকে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড H2O। বাঁ দিকে কি, যাকে নেব C6H6 তার 1 মোল প্লাস অক্সিজেন। এবার দেখো আমাকে এখানে যদি ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হয়, দ্যাট ইজ C6H6 6টা কার্বন, হাইড্রোজেন 6টা, দ্যাট ইজ 6টা, অক্সিজেন দাঁড়ালো 6 2 12, 3 1 3 15, অক্সিজেন আছে কটা, 2টো, দ্যাট ইজ 15/2। এই তো অক্সিজেনের 15/2। ক্লিয়ার? তো দিস ইজ দ্য হিট অফ কম্বাসন। এবং এই বিক্রিয়া যদি ডেল এইচ এর মান, দ্যাট ইজ ডেল এইচ সমান -x কিলোজুল হয়, তাহলে এইটা এই বিক্রিয়ার হিট অফ কম্বাসনকে ইন্ডিকেট করবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এই বেনজিনের হিট অফ কম্বাসন বলতে আমরা ঠিক এটাকে বুঝবো, এই পার্টিকুলার রিঅ্যাকশনটাকেই বুঝবো। এইভাবে যে কোনো কম্পাউন্ডের যদি হিট অফ কম্বাসন বলে দেয় আমাদের, তাহলে আমরা খুব সহজেই তার রিঅ্যাকশনগুলোকে বার করে ফেলতে পারবো, যার দ্বারা আমরা খুব সহজেই বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমকে সলভ করার জায়গায় যেতে পারবো। ওকে, তো এ পর্যন্তই, চলো।